ভলান্টারি ফিজিওগ্রাফি, রিভারাইজ সিস্টেম, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট, দ্য পিপল অফ বাংলাদেশ, এগুলো হচ্ছে আমাদের আজকের লেকচার শিট। কিন্তু সবকিছু আমাদের এখানে দরকার নেই। আমি চলে যাচ্ছি দ্রুত যে জায়গাটায় আমাদের কভার করা দরকার। বাংলাদেশের যে ফিগার, দ্য অফিসিয়াল নেম পিপলস অফ বাংলাদেশ, এটা আপনারা সবাই জানেন। এখানে যে তথ্যগুলো আছে সবগুলো ক্লাস 1, 2, 3, 4, 5 মুখস্থ করা। এটাও এখানে দরকার নেই। দেখেন এখানে আছে বাংলাদেশের লোকেশনটা কোথায়? একজন রেসপন্স করেন। আমার যে পিকচারগুলো আপনাদের টাইমলি আসছে কিনা? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। বাংলাদেশ এই যে মানচিত্রটা এখানে আছে, আমার যে কার্সার ঘোরে এটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। এটা পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্র থেকে এটা এশিয়া মহাদেশের মানচিত্র ডাইনে এক্সট্রাক্ট করা হয়েছে। এই এশিয়ার ভিতরে এখানে অনেকগুলো রাষ্ট্র দেখা যাচ্ছে। এখানে উপরে আফগানিস্তান, পাকিস্তান, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান এগুলো দিয়েছে। তাহলে বাংলাদেশের লোকেশনটা আপনারা এখানে আইডেন্টিফাই করলেন। শেষ। এখন দেখেন আরো যদি স্পষ্ট করে এখানে দেখা হয়, তাহলে এখানে দেখেন এই যে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্র, সেটা তো রাশিয়া। এরপরে নিচে আছে মঙ্গোলিয়া, চীন, তারপরে এখানে ভারত এবং বাংলাদেশ, এটা দেখানো হয়েছে। এটুকু দেখলেই যথেষ্ট। ওকে, আপনারা 30 সেকেন্ড হোল্ড করেন। ওকে, আমি আর একটা আইডি দিয়ে ঢুকলাম যাতে আমার মোবাইলে দেখতে সুবিধা হয়। ওকে, এখানে ভারতের রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ, এটাও আমাদের এখানে এখন ডিসকাস করব না, পরে এক সময় করব। এখন দেখেন এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের 3 সাইডে কি আছে? ভারত আছে, পশ্চিমবঙ্গ, এখানে মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, এর মাঝখানে হচ্ছে আমরা বাংলাদেশ অবস্থান করছে। আর নিচে এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই পজিশনে আমাদের ভৌগোলিক অবস্থান। আর ফিগারটা আমাদের বাংলাদেশের ফিগার এটা। এগুলো নিয়ে এখন আলাপ করব না। স্যার স্ক্রিন তো দেখা যায় না স্যার। স্ক্রিন দেখা যায় না? না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার। যদি কারোর স্পেশাল দেখা না যায় তাহলে তিনি আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে। স্যার নতুন 2-1টা জয়েন রিকোয়েস্ট গেছে, ওগুলো একটু অ্যাকসেপ্ট করেন স্যার। হয়তো অটো দিয়ে রাখলাম তো একজন আসছে। যখন স্ক্রিন শেয়ার করা হয় তখন ওই আর নতুন করে জয়েন করতে পারে না, তখন ওটা লক হয়ে যায়। আপনারা একজনকে অথার করে দিতে হবে। এটা তো যেহেতু নতুন প্রথম ক্লাস, এই জন্য।
উনি জয়েন করছেন। আচ্ছা, যার দেখতে স্ক্রিন সমস্যা হচ্ছিল উনি কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? স্বপ্না দিন স্যার এখন ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে গুরুত্ব সহকারে আপনারা দেখেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন আজ আমি যে জিনিসগুলো বলবো সবগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখেন এই যে টোপোগ্রাফি, এটা হচ্ছে বাংলাদেশের যে ল্যান্ড বৈচিত্র্য যেটা, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আগে বাংলায় আমি দেখাইনি যে বাংলাদেশের যে ভূমিরূপটা আছে, এই ভূমিরূপটা ৩ টা শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টেশন কালের সোপান সময় এবং সাম্প্রতিক কালের প্লাবন ভূমি। তো এখানে প্লাবন ভূমি যেটা ৮০% এটা যেটা দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলো এটা হচ্ছে প্লাবন ভূমি। এইভাবে গড়ে উঠেছে হাজার, হাজার বছর ধরে। আর পাহাড়সমূহ যেটা এখানে বলা হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এই যে পাহাড় চিটাগাং, সিলেট এবং মৌলভীবাজারের এই অঞ্চলে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা এখানে গড়ে উঠেছে। এটা টোটাল বাংলাদেশের ভূমির 12% এবং সোপানসমূহ, এখানে সোপানের এই অঞ্চলগুলো বলা হয়েছে যে কুমিল্লা, লালমাই পাহাড়, তারপরে এই ময়মনসিংহের এখানে এই অঞ্চলটা আছে, এটাকে বলা হয়েছে। এই ভূমিরূপটা আছে, এই ভূমিরূপের কারণেই এখানে ইংলিশে এটা দেওয়া আছে। এইভাবে এখানে ব্যাখ্যা করা আছে দ্যাট টোপোগ্রাফি ইজ এ কনফিগারেশন অফ ল্যান্ড সারফেস। তাহলে টোপোগ্রাফির ডেফিনিশনটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা লিখবেন এটা হচ্ছে যে কনফিগারেশন অফ ল্যান্ড সারফেস। এটুকু এখানে থাকলে যথেষ্ট। আর বাংলাদেশ ইজ অলসো এ লার্জেস্ট ডেল্টা। ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর সবথেকে বড় যে বদ্বীপটা গড়ে উঠেছে তার মধ্যে বাংলাদেশ একটা। এই ডেল্টা প্ল্যান এখানে কথা বলা হয়েছে। এখানে আর কোনো সিগনিফিক্যান্ট কিছু নাই। এখন আসেন, এটা গুরুত্বপূর্ণ ফর দ্য এক্সাম। কি আছে? মিনারেল রিসোর্সেস, মানে যে খনিজ সম্পদগুলো আছে, এই চিত্রে বিভিন্ন জায়গায় বাংলাদেশের খনিজ সম্পদগুলো আছে সেটা কি আছে? তাই থেকে বাংলাদেশ ইজ নট সো রিচ ইন মিনারেল রিসোর্সেস, দ্য প্রিন্সিপাল এনার্জি রিসোর্সেস আর। বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো আছে সেটা একেবারে সাফিসিয়েন্ট না, এটা ইনসাফিসিয়েন্ট, অল্প কিছু রয়েছে। তার ভিতরে হচ্ছে গুরুত্বপূর্ণ আছে ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাস সম্পর্কে এখানে কি লেখা আছে? ইট ইজ ফাউন্ড ইন সেভারাল স্মল ফিল্ডস in northern part there are 24 discovered gas field in বাংলাদেশ। তার মানে বাংলাদেশে এই পর্যন্ত 24টা গ্যাসের খনি আবিষ্কার করা হয়েছে। এটা দিয়ে আমরা গ্যাস উত্তোলন করি। আমাদের যে এলপিজি গ্যাস বা সিএনজি যেগুলো আছে সেগুলো আমাদের এই ন্যাচারাল গ্যাস থেকে আসে। কোয়াল, there are 5 coal fields in বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কয়লা উৎপাদন করা হয় যে খনি থেকে এরকম 5টা আছে যে কয়লা দিয়ে আমরা বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদন করে থাকি। সেটা এখানে আছে, কিন্তু ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের যে ডিমান্ডগুলো আছে এই ডিমান্ডগুলো আমরা এক্সপোর্ট করে থাকি দেশের বাইরে থেকে। তারপরে লাইমস্টোন, পোটারি ক্লেস, এই যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো জাস্ট আভ্যন্তরীণ প্রয়োজনগুলো মেটানো হয়। কিছু, কিছু ক্ষেত্রে আমরা এটা এক্সপোর্ট করেও থাকি। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য রোল অফ ন্যাচারাল রিসোর্সেস ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। পরীক্ষায় আপনারা এটা পাবেন এইভাবে যে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ন্যাচারাল রিসোর্স কি কন্ট্রিবিউট করেছে সেই পয়েন্টগুলো এখানে আছে। এইটা আপনারা খুব গুরুত্বপূর্ণ মনে করে এইগুলো সব পয়েন্টগুলো ভালো করে পড়বেন, বা যদি মুখস্থ করা প্রয়োজন হয় তাহলে মুখস্থ করবেন। দ্য ন্যাচারাল রিসোর্সেস আর দ্য ফাউন্ডেশন অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস। এই কথাগুলো এখান থেকে আপনার লিখতে হবে যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রেস। এইটা দরকার। ইকোনমিক গ্রোথ কি আছে? মিনারেলস, ফরেস্টস, ওয়াটার অ্যান্ড এনার্জি রিসোর্সেস সাপোর্ট ইন্ডাস্ট্রিজ
অ্যান্ড ট্রেড। তাহলে কি হলো, এখানে ইকোনমিক গ্রোথটা কিভাবে হবে, এই ন্যাচারাল রিসোর্সটা, মিনারেলসগুলো, ফরেস্ট, তারপরে ওয়াটার অ্যান্ড এনার্জি রিসোর্স, এগুলোকে সাপোর্ট করছে ইন্ডাস্ট্রি রান করার ক্ষেত্রে এবং বিজনেস রান করার ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কাজ করছে, রিসোর্সেস বেসড সেক্টরস, প্রাইভেট জবস ফর মিলিয়নস অফ দ্য পিপল। তাহলে যখন আমাদের জব সেক্টরের দিকে যাব তখন এখানে এমপ্লয়মেন্ট আসবে। এরপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ন্যাচারাল রিসোর্সেস সাপ্লাই, র ম্যাটেরিয়ালস। তাহলে র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে প্রাথমিক যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে, উপাদানগুলো আছে, সেখানে কাজ করে ফর ইন্ডাস্ট্রিজের জন্য, মানে শিল্পায়নের জন্য। বাংলাদেশ যদিও শিল্পায়ন এখনো পুরোপুরি হয় নাই, শিল্পায়নের দিকে যখন যাবে বা যেভাবে যাচ্ছে, এক্ষেত্রে ন্যাচারাল রিসোর্স লাগবে হচ্ছে সাফিসিয়েন্ট, তাহলে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হবে। এনার্জি সিকিউরিটি, গ্যাস, কোয়াল অ্যান্ড রিনিউয়েবল রিসোর্সেস সাপোর্ট পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন বলতে আমরা বাংলাদেশে যে ইলেকট্রিক যে ব্যবহার, এটা উৎপাদন আমাদের বাংলাদেশে আমরা তো পুরোপুরি করতে পারি না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এই গ্যাস, কয়লা, তারপরে রিনিউয়েবল রিসোর্সেস যে সিস্টেমগুলো আছে সেগুলো দিয়ে আমরা পাওয়ার জেনারেট করে থাকি। এরপরে আছে এক্সপোর্ট আর্নিংস, এটা আছে। এখান থেকে এই কয়টা আপনারা দেখে নিলেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা গুরুত্বপূর্ণ। প্রপার ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস প্রোটেক্টস দ্য এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ইন ফিউচার যে আমাদের জেনারেশনের জন্য এই বাংলাদেশের যে ন্যাচারাল রিসোর্সগুলোকে এটা সীমিত ব্যবহার বা রিনিউয়েবল করার ক্ষেত্রে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কাজে আসবে। এই কোশ্চেনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসেন রিভারাইন সিস্টেম। বাংলাদেশের যে নদী এখানে আছে, এখানে কি আছে যে রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশে ইজ এ রিভারাইন কান্ট্রি। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে নদীমাতৃক দেশ। অ্যাবাউট 700 রিভার্স ফ্লো থ্রু দ্য কান্ট্রি। প্রায় 700 নদী বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত হয়েছে। মোস্ট অফ দ্য কান্ট্রিজ ল্যান্ড ইজ ফর্মড থ্রু মাছ ব্রট বাই দ্য রিভার্স। তাহলে পলিমাটি যে বহন করে, পলিমাটি বহন করে নিয়ে আসে এই নদী এনে আমাদের উর্বরতা বৃদ্ধি পায়। দিস রিভার্স প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। তাহলে নদী আমাদের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্য সিস্টেম অফ রিভার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু 5। এটা বিভিন্ন ধরনের নদীকে সেগমেন্ট করা হয়েছে যে ইকোনমিকের ক্ষেত্রে কোনটা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা মুখস্থ করার কোনো দরকার নাই, এটা জাস্ট জেনে রাখলেই হবে। ব্রহ্মপুত্র যমুনা রিভার সিস্টেম, তারপরে এখানে এই যে সুরমা মেঘনা, তারপরে তিস্তা রিভার সিস্টেম, কর্ণফুলী রিভার সিস্টেম, এটা এইভাবে দেওয়া আছে। তো ইন্ট্রোডাকশনটা এখানে দেখলেই হবে। এখন আসবেন দ্য রোল অফ রিভার্স ইন দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ডেভেলপমেন্টে নদী কিভাবে আমাদেরকে ভূমিকা রাখছে। ওকে, সাউন্ড বা অন্য কিছু সব ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার আছে। জি স্যার। ওকে, এখন দেখেন রোল অফ রিভার্স ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। এখানে কিভাবে কন্ট্রিবিউট করছে। রিভার্স প্লে এ ভাইটাল রোল ইন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পরিবেশগত দিক, সামাজিক দিক এবং অর্থনৈতিক দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিভার। এখন হোয়াট আর দ্য সেক্টরস, সেই সেক্টরগুলো কী কী আছে? এগ্রিকালচার সেক্টর আছে, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড সেক্টর আছে, ফিশারিজ সেক্টর আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। এরপরে হচ্ছে সেটেলমেন্ট অ্যান্ড আরবান গ্রোথ। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ব্যালেন্স। এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনাদের খুব ভালোভাবে পড়ার জন্য বলবো। এগ্রিকালচার সেক্টরে কি আছে? রিভার্স প্রোভাইড ওয়াটার ফর ইরিগেশন, হেল্পিং ফার্মার্স প্রডিউস ক্রপস অ্যান্ড মেইনটেইন ফুড সিকিউরিটি। বাংলাদেশের যে খাদ্য উৎপাদন হয়, এই খাদ্য উৎপাদন ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি টোটালি ডিপেন্ড অন দ্য রিভারাইন সিস্টেম। যদি নদী না থাকে তাহলে আমাদের এখানে ব্যাপক ধরনের প্রবলেম হবে। ওকে,
তারপরে আছে ট্রান্সপোর্টেশন ট্রেড। রিভার্স অ্যাক্ট অ্যাজ ন্যাচারাল রোড ফর ট্রান্সপোর্টিং গুডস অ্যান্ড পিপল, রিডিউসিং ট্রান্সপোর্ট কস্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন যে নদীপথ যেটা আমাদের বাংলাদেশে আছে এই সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ল্যান্ড লকড যে সকল কান্ট্রিগুলো আছে বিশ্বে, সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধায় পড়তে হয়। এই কারণে বাংলাদেশের চিটাগাং বন্দর বা মোংলা পোর্ট এটা গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা পোর্টের সঙ্গে বাংলাদেশের নদীর যে সংযোগটা আছে, এখানে ট্রান্সপোর্ট কস্টটা আমাদের হাইওয়ে বা যে রোডগুলো আছে এখান থেকে রিভারের ট্রান্সপোর্ট সিস্টেমটা লেস কস্টলি হয়। এই কারণে বিজনেসের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডের ক্ষেত্রে নদীর গুরুত্বপূর্ণ ভূমিকাটা উল্লেখযোগ্য। ফিশারিজ সিস্টেম, তাহলে বাংলাদেশে আমরা যে মৎস্য শিল্পটা গড়ে উঠেছে তার টোটালি রিভারের উপরে নির্ভর করে। রিভার্স সাপোর্ট ফিশ প্রোডাকশন, ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোভাইডিং নিউট্রিশন। বাংলাদেশের মানুষের যে নিউট্রিশনটা এর উল্লেখযোগ্য আসে মাছ থেকে, তাহলে মাছটা উৎপাদন হচ্ছে রিভার থেকে। এভাবে ন্যাশনাল ডেভেলপমেন্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্ডাস্ট্রি, মেনি ইন্ডাস্ট্রিজ ডিপেন্ডস অন রিভার ওয়াটার ফর প্রোডাকশন অ্যান্ড কুলিং পারপোজ। তাহলে ইন্ডাস্ট্রিটাও গড়ে উঠেছে। বাংলাদেশের যত শিল্পায়ন যা হয়েছে তার সবই কিন্তু নদীর ধারে গড়ে উঠছে, কারণ নদীর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ওতপ্রোতভাবে জড়িত। সিভিলাইজেশন যারা যা গড়ে উঠেছে তাও সব নদীর কাছে গড়ে উঠেছে। ওকে, এখান থেকে আর আমি বললাম না, আরো কয়েকটা জিনিস কভার করতে হবে। এখানে আপনারা আবার দেখে এটা ভালো করে স্যার পড়বেন। এটা কি মুখস্থ করা লাগবে? লাগবে। আপনার এখানে একটা নোট কি করে নেন যে ন্যাশনাল ডেভেলপমেন্টের এখানে যে জায়গাটা আছে সব জায়গাগুলো আপনার পড়া লাগবে। ন্যাশনাল ডেভেলপমেন্টে যা আসছে। ওকে। এরপরে আছেন দেখেন ক্লাইমেট। তাহলে বাংলাদেশের যে ক্লাইমেট আছে এই ক্লাইমেট সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে। এখানে বলছে বাংলাদেশ ইজ সাবজেক্ট টু ডিভাস্টেটিং সাইক্লোন originating over Bay of Bengal in the periods of April to May and September to November. Floods are also occur in rainy season. তাহলে এখানে সিজনে কি ধরনের বাংলাদেশের ডিভাস্টেটিং মানে ভয়ঙ্কর যে সমস্ত সাইক্লোনগুলো হয়, তারপরে ফ্লাডগুলো হয়, সেগুলো এখানে উল্লেখ করছে। তাহলে ক্লাইমেট কখন কিভাবে গড়ে উঠছে সেটা এখানে আছে। আর এখানে ইন জেনারেল হাইয়েস্ট সামার টেম্পারেচার রেঞ্জ বিটুইন 30 ডিগ্রি টু 40 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এইভাবে হয়। এপ্রিল is the warmest month. January is the coldest month when average temperature is about 10 degree Celsius. এটা বলছে। আর এটা তো সবার জানা আছে, there are 6 season in বাংলাদেশ। এটা আপনারা নিজেরাই পড়তে পারবেন। গুরুত্বপূর্ণ হচ্ছে যে রোল অফ ক্লাইমেট ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ডেভেলপমেন্টে আবহাওয়ার যে গুরুত্বটা কি এটা, তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে ন্যাশনাল ডেভেলপমেন্টে আমার ন্যাচারাল যে রিসোর্স আছে সেই রিসোর্স কি ধরনের ভূমিকা রাখছে, এটাই হচ্ছে আপনার লাগবে কাজে। তো ক্লাইমেট চেঞ্জ ইনফ্লুয়েন্সেস নেশনস ইকোনমি, লাইফস্টাইল অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাটার্নস। তাহলে ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা লাইফস্টাইল, ইকোনমি এইগুলোতে ভূমিকা রাখছে ক্লাইমেট। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটিস, হিউম্যান সেটেলমেন্টস, এনার্জি প্রোডাকশন, পাবলিক হেলথ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইগুলোই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমার ন্যাশনাল ডেভেলপমেন্টে ভূমিকা রাখছে। এর প্রত্যেকটা ব্যাখ্যা করে এখন আছে ইয়ে করার দরকার নাই, আমি জাস্ট হাইলাইটসগুলো দেখাই দিচ্ছি, আপনারা এগুলো পড়বেন। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এখানে যে চিত্র আছে এটা বলবো না, যখন আমরা অফলাইনে ক্লাস করি তখন ওটা কথা বলবো। এটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা হাইলাইটস করবেন এবং এটা পড়বেন। মেজর এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেমোগ্রাফিক চ্যালেঞ্জেস ফেসিং বাংলাদেশ। বাংলাদেশ কি ধরনের পরিবেশগত এবং ডেমোগ্রাফিক যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করছে এই জিনিসটা আপনারা এখান থেকে অবশ্যই ভালোভাবে পড়বেন। এখানে কি লেখা আছে তাই আমরা হালকা করে দেখি। বাংলাদেশ
Bangladesh faces several environmental and demographic challenges due to its high population density, geographic location, and dependence on natural resources. তাহলে এখানে কি আসলো যে সেভারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ মানে সামনে যেগুলো অ্যাচিভ করতে হবে বা প্রতিবন্ধকতা এখন শব্দটা ব্যবহার করে না, এই জন্য চ্যালেঞ্জ শব্দটা দেওয়া হয়েছে। ডিউ টু মানে বিকজ অফ, ডিউ টু মানে হচ্ছে বিকজ অফ ইটস হাই পপুলেশন ডেন্সিটি, তার মানে আমাদের জনসংখ্যার যে ঘনত্ব সেইটা, জিওগ্রাফি লোকেশন, তার মানে আমাদের যে লোকেশনটা আছে চারিপাশে, যে ভারতের অঙ্গরাজ্য বঙ্গোপসাগর, এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। ডিপেন্ড অন ন্যাচারাল রিসোর্সেস, আমরা ম্যাক্সিমাম ন্যাচারাল রিসোর্সের উপরে ডিপেন্ড করে থাকি, এইগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এখন আসেন একটা একটা করে যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস কি কি আছে। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য সি লেভেল রাইজ, তাহলে আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়াটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিহেভ করে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সি লেভেল রাইজ, যখন সমুদ্রের পানি বৃদ্ধি পায় তখন এখানে বন্যার সৃষ্টি হয়, বা অন্যান্য তখন ঝড় জলোচ্ছ্বাস যখন তৈরি হয় তখন উপকূলে আমাদের ব্যাপক ধরনের সমস্যায় পড়তে হয়, সেটা জনগণও এর প্রবলেম ফেস করে। আবার যে এগ্রিকালচার ল্যান্ড আছে, ইন্ডাস্ট্রি আছে, সেখানেও চ্যালেঞ্জ পড়ে। এখানে একটা দুইটা পড়ি। বাংলাদেশ ইজ আ হাইলি ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ, তাহলে হাইলি ভালনারেবল মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, ইটস লো কোস্টাল এরিয়ার কারণে। এটা গেল, এখান থেকে আর বলবো না। ফ্লাড অ্যান্ড রিভার ইরোশন, এটাও ওর অংশ। বন্যা হয়, বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হই। রেগুলার ফ্লাড ড্যামেজ হোমস, ক্রপস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিসরাপ্ট ইকোনমিক অ্যাক্টিভিটিস। এটা আসবে। রিভার ইরোশন মানে নদী যে ক্ষয় হয়, নদী ভাঙ্গন, এগুলো কি করছে, মানুষকে ডিসপ্লেসমেন্ট করছে, এটা এখানে লিখতে হবে। সাইক্লোন অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার, সাইক্লোন এবং প্রাকৃতিক যে সকল দুর্যোগগুলো আছে সেগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এইভাবে চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে হতে হয়। আরও এখানে আছে কি পপুলেশন ওয়ান অফ দ্য প্রবলেম, তারপরে হচ্ছে ফর ডিফরেস্টেশন অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, যে বন উজাড় করা হচ্ছে এবং বায়োডাইভার্সিটি লস হচ্ছে, এটাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো এখান থেকে পড়তে হবে। এরপরে আছে ডেমোগ্রাফিক চ্যালেঞ্জেস কি কি আছে। ডেমোগ্রাফিক মানে পপুলেশন চ্যালেঞ্জের কি কি আছে। হাই পপুলেশন ডেন্সিটি, বাংলাদেশের যে যদি ১ বর্গ কিলোমিটারের ভিতরে যে মানুষ বসবাস করে, এটা আসলে বিশ্বের মধ্যে বিরল। এত ঘনত্বপূর্ণ বা ডেন্সিটি পপুলেশন বিশ্বের খুব কমই জায়গায় আছে, অল্প কিছু জায়গায় আছে, তার ভিতরে ওয়ান অফ বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এটা যেটা আগে বললাম সেটা। লিমিটেড ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস ক্রিয়েট প্রেশার অন হাউজিং, ফুড, এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, তার মানে এত মানুষ যখন আমরা বাংলাদেশে বসবাস করি তখন আমাদের প্রবলেম কিসে হচ্ছে, আমাদের হাউজিং এর ক্ষেত্রে হচ্ছে, লিভিং এর ক্ষেত্রে হচ্ছে, এগ্রিকালচার ল্যান্ডকে ডিস্ট্রয় করে সেখানে বিল্ডিং গড়ে উঠছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ফুড এর জন্য এগ্রিকালচার ল্যান্ড ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে আমাদের বাইরে থেকে খাবার ইম্পোর্ট করা লাগে। এডুকেশন সিস্টেম, এত মানুষের এডুকেশন প্রোভাইড করাটাও অনেক ক্ষেত্রে সরকারের পক্ষে সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। হেলথ কেয়ারের ক্ষেত্রে সমস্যা, এই সমস্যাগুলো। আরবানাইজেশনের ক্ষেত্রে এখানে আছে এটা। তারপর আছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়মেন্ট, এই যে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা, চাকরি চলে যাওয়ার সমস্যা, এই অনেক জনগণ থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো আমার বাংলাদেশ ফেস করছে। এরপরে কি আছে, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, তাহলে এই যে পভার্টি দারিদ্রতা এবং অসমতা, এটা গুরুত্বপূর্ণ। ডিসপাইট ইকোনমিক প্রোগ্রেস, অর্থনৈতিক উন্নতি যদিও হচ্ছে, ইনকাম ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি রিমেইন চ্যালেঞ্জেস, কারণ যাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে, যাদের ইনকাম কমে যাচ্ছে তারা দিন দিন ইনকাম তারা কমের ভিতরে থাকছে, এখানে আপগ্রেড হওয়ার কোনো সিস্টেম খুব কমই আছে। এজন্য ইনকাম ইনইকুয়ালিটি, আয়ের বৈষম্য, পোভার্টি রিমেইন, দারিদ্রতা বিরাজ করছে, এটাই হচ্ছে চ্যালেঞ্জেস। এরপরে মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, যে সমুদ্র তীরবর্তী যে সকল মানুষগুলো বসবাস করে তারা ন্যাচারাল যে ডিজাস্টার থেকে আত্মরক্ষা করার জন্য তারা মাইগ্রেটেড হচ্ছে। মাইগ্রেটেড কোথায় হচ্ছে, হচ্ছে শহর কেন্দ্রিকগুলোতে। এটা গেল এখানে। এই
এখানে দেখেন কোশ্চেন দিয়েছি আমি ৪ টা কোশ্চেন দিয়েছি। ৪ টা কোশ্চেনের ভিতরে এখানে আপনারা ১ এবং ২ নম্বর কোশ্চেনটা টিক দিয়ে রাখেন। হোয়াট ইজ দ্য রোল অফ রিভার্স, ক্লাইমেট অ্যান্ড দ্য ন্যাচারাল রিসোর্সেস ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট? এটার উপরে একটা টিক মারেন। হোয়াট আর দ্য মেজর এনভায়রনমেন্টাল ডেমোগ্রাফিক চ্যালেঞ্জেস ফেসিং বাংলাদেশ? এটার উপরে একটা টিক মারেন। ক্লিয়ার? যেকোনো একজন রেসপন্স করেন। জি, ১ নাম্বার ৩ নাম্বার, তাই তো? না ২ আর ৩। 2 আর 3 আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ যে আমাদের ফর্মাল আলোচনা আজকের এই লেকচার 5 এটা শেষ। এরপরে আমি অন্য স্লাইডে যাচ্ছি। অন্য ৫ নম্বর ৪ নম্বর যে ক্লাসটা অলরেডি আমি আপনাদেরকে নিয়েছি সেটাতে স্যার এখানে একটা যাব। কথা ছিল। বলেন। স্যার বিষয় আছে যে প্রিভিয়াস যে ক্লাসগুলো মানে প্রথম থেকে যতগুলো আমাদের করাইছেন সবগুলোতে একটা করে টাচ দিয়েন স্যার, নাহলে তো আসলে পারবো না। এই জন্যই তো ওইটা দেখে এই জায়গায় চলে আসলাম। আপনি যে বলবেন তা তো ধন্যবাদ বলার জন্যে। আমিও চলে যাচ্ছি এখানে। জি স্যার, আপনি তো আগে থেকেই জানেন, আমি জানি স্যার, নাহলে তো আপনি ক্লাসটা নিতেন না মানে। অবশ্যই ধন্যবাদ। এখন আসেন এইটা চতুর্থ আছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স কি আছে ডেফিনেশন, তার আগে কি আছে ডেমোক্রেসি আর গুড গভর্নেন্স, তাই তো? ডেমোক্রেসি আর গুড গভর্নেন্স এর কোশ্চেন সেট করা কি ছিল? কোশ্চেন সেট করা ছিল এখানে what are the essential ingredients of democracy? What are the condition to be succeed of democracy in Bangladesh? আর হচ্ছে what do you mean by good governance? What are the essential elements of good governance? What are the challenges to establish good governance in Bangladesh? এখন এখানে আপনারা দুটাই পড়েন, যে কোনো একটা ইস্যুর উপরে কোশ্চেন পাবেন, যে ডেমোক্রেসি আর গুড গভর্নেন্স। তাহলে হ্যাঁ না, তাহলে এখান থেকে শর্টে যেটা পড়বেন যে হোয়াট ডু ইউ মিন বাই গুড গভর্নেন্স, এটা একটা টিক দেন। তারপরে কি আছে, হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ গুড গভর্নেন্স আর চ্যালেঞ্জ। এই গুড গভর্নেন্সের এলিমেন্টস কি আছে, এর চ্যালেঞ্জ কি আছে প্রতিষ্ঠা করার জন্য, হয় এইটা অথবা ইনগ্রেডিয়েন্ট অফ ডেমোক্রেসি আর কন্ডিশন টু বি সাকসিড ইন ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এই কোশ্চেনটা এই শীটটা ধরেই ভালো করে পড়েন। এখানে যেহেতু সব বৈশিষ্ট্যগুলো একই রকম, জাস্ট একটু মাথা কাটায় পড়লে আপনারা পারবেন। এখান থেকে কোশ্চেন লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটার আর ওই গুড গভর্নেন্স কি আর ডেমোক্রেসি কি যেহেতু ক্লাসে পড়ানো হয়েছে, ওটা আর আমি ডিসকাস করছি না, জাস্ট আমি কোশ্চেনগুলো আপনাদেরকে বুঝাই দিলাম। এখানে ৩ নম্বরের লেকচারে আমার একটা পার্ট বাদ আছে, সেটার উপরে হালকা আলোচনা করব, যেটা গুরুত্বপূর্ণ। ফরমেশন অফ পলিটিক্যাল পার্টিস, এটা আসেন এই জায়গা থেকে আসেন। এটা লেকচার কত? লেকচার 3। লেকচার 3 এটা আলোচনা করা হয় নাই, আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি, এটা আপনারা পড়বেন। দ্য কি রোলস অফ পলিটিক্যাল পার্টিস, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর মূল কাজটা কি, সেই কাজটা এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে। এটা আপনারা যদি ব্যাখ্যা লাগে তাহলে ব্যাখ্যা করে পড়বেন। পলিটিক্যাল পার্টিস পারফর্ম ভেরিয়াস রোলস, দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিং দ্য ফলোয়িং: ইন্টারেস্ট, আর্টিকুলেশন অ্যান্ড এগ্রিগেশন। এটা আলোচনা করছি। এই জায়গাটা আপনারা দেখবেন। রিপ্রেজেন্টেশন অ্যান্ড কম্পিটিশন ফর পলিটিক্যাল পাওয়ার, তাহলে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য তারা কি করে, প্রতিনিধিত্ব নির্বাচন করে এবং প্রতিযোগিতা করে ইলেকশনের মাধ্যমে। মোবিলাইজেশন অ্যান্ড সোশ্যালাইজেশন অফ সিটিজেন, তারা নাগরিকদেরকে সামাজিকীকরণ করে এবং মোবিলাইজেশন করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ তাদের দিয়ে করায় না। রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ পলিটিক্যাল লিডার্স, তাহলে পলিটিক্যাল লিডার্সদেরকে রিক্রুট করে এবং ট্রেনিং করে। তা বাংলাদেশে রিক্রুট করে, ট্রেনিং করে না। পলিসি মেক করে, লিঙ্কিং সিটিজেন টু গভর্নমেন্ট, সরকারের সাথে জনগণের একটা লিঙ্ক আপ করে। এই পয়েন্টটা এটা খাতায় রাখবেন। এরপরে মেজর চ্যালেঞ্জেস ফেসিং পলিটিক্যাল পার্টিস, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো
মেজর চ্যালেঞ্জ ফেস করে কি সেটা এখানে ডিসকাস করা হয়েছে। এখানে 10টা পয়েন্ট আছে, পরের স্লাইডে 10টা পয়েন্ট আছে। এগুলো সব আপনারা পড়তে পারবেন, 10টা এখন বলার দরকার নাই। এই 20টা মাথায় রাখবেন, যতখানি প্রয়োজন ততখানি সময় মতো আপনারা কাজে লাগাবেন। এরপরে আছে ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, বাংলাদেশের পলিটিক্যাল পার্টির বৈশিষ্ট্য কি এটা জানা লাগবে। আইডিওলজিক্যাল বৈশিষ্ট্য, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 8-10টা পয়েন্ট দেওয়া আছে, এত পড়া লাগবে না, জাস্ট আপনার যার যা মাথায় ধরে সে সেটা করবেন। তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এখানে শর্টে যদি বলা হয় আপনাদেরকে পড়ানো আছে আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী, বিএনপি ইসলামিস্টে বিশ্বাসী, জাতীয় পার্টি সেকুলার এতে বিশ্বাসী, আইডিওলজিতে বিশ্বাসী, জামাত ইসলাম ইসলামিক পলিটিক্যাল পার্টি এটাতে বিশ্বাসী। এটা আইডিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ। এটা তো হয়ে গেল। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, দেয়ার ইজ এ সিমিলারিটি ইন অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য পার্টিস at the national level. Parties generally have 6 structure: council, executive committee, a small decision making body, এইগুলো আছে। শুধু এক্সেপশনাল হচ্ছে জামাত ইসলামে, সেটা হচ্ছে কি শূরা পরিষদ। তার মানে হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি যেটা বা কাউন্সিল যেটা, তার পরিবর্তে তারা শূরা পরিষদ, এইভাবে তাদের অর্গানাইজেশন স্ট্রাকচার সিলেক্ট করে। এবং পলিটিক্যাল পার্টিগুলোর কি বিভিন্ন উইং থাকে, যেমন ওমেন উইং, স্টুডেন্ট উইং, ইয়ুথ উইং, ওয়ার্কার্স উইং, এইগুলো আছে। যেমন যদি ধরা হয় যে মহিলা দল, তারপরে হচ্ছে ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, এইগুলো তাদের স্ট্রাকচারাল বৈশিষ্ট্য। লিডারশিপ, তারপর সেন্ট্রালাইজ আর ডাইনাস্টিক ফ্যামিলি, এটা আছে। আওয়ামী লীগ, বিএনপি যেমন পরিবারতান্ত্রিক পলিটিক্যাল পার্টি, পরিবার থেকে গড়ে উঠছে। অন্য পলিটিক্যাল পার্টিগুলো তারা ইলেক্টেডের মাধ্যমে তাদের লিডারশিপ নিয়ন্ত্রণ করে। এখানে আছে, সবগুলো দরকার নেই। ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি, ইন্টারনাল পার্টি ডেমোক্রেসির ক্ষেত্রে এখানে বলতে হবে যে বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিগুলো ইন্টারনাল ডেমোক্রেসি নেই। তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারা কি করছে, তাদের অভ্যন্তরীণ ডেমোক্রেসি এখানে অ্যাবসেন্ট। যে পার্টির যে চিফ, সে সারা জীবনে চিফ থেকে যাচ্ছে, সেখানে ইলেকশনের কোনো সিস্টেম নেই, সেটা বংশ পরম্পরায় হয়ে আসছে। এটা এক্সাম্পল এখন না বললেও চলছে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টি জামাত ইসলাম, তাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টি আছে, তাদের যে পার্টির হেড, সেক্রেটারি সবই আছে। তাদের যে মেম্বার, এই মেম্বারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বা অপসারিত হবে। এটা আচ্ছা। এরপরে আরপিও মানে হচ্ছে বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে আইনের ধারা আছে, সেই ধারা অনুযায়ী কিছু শর্ত দেওয়া আছে পলিটিক্যাল পার্টিগুলো। যেমন পার্টিস হ্যাভ নট প্রিপেয়ার্ড এ প্ল্যান টু মিট দ্য আরপিও গাইডলাইন্স অফ 33% উইমেন ইন অল কমিটি বাই 2020। এখানে বলা হয়েছে এর আগে যে বাংলাদেশের নির্বাচন কমিশনার বলতে চাচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যে এক্সিকিউটিভ কমিটি আছে, প্রত্যেকটা কমিটিতে 33% ওমেন থাকা লাগবে। কিন্তু বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির নারী সদস্য নাই এক্সিকিউটিভ কমিটিতে 33%, হয়তো অল্প কিছু আছে। এখান থেকে এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির যে বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে এখান থেকে আর বেশি কিছু আলোচনা করব না, এটা শেষ করলাম। তাহলে আর কি আছে? কনস্টিটিউশন। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্যাটার্ন, তো কোশ্চেন প্যাটার্ন, ওকে। কোশ্চেন প্যাটার্ন আমি যা যা বললাম ওর ভিতরে সব কোশ্চেন চলে এসেছে। এখন দেখি লাস্টে কোশ্চেন প্যাটার্নের কোন জায়গায় আছে। এখানে কি আছে? ডেফিনেশন অফ পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টির ডেফিনেশন তো পড়াইছিলাম, যে ওইটা মুখস্থ করে রাখেন অন্তত, যে ডেমোক্রেসি ইজ, ওই আব্রাহাম লিঙ্কনের যেটা আছে, অফ দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফর দ্য গভর্নমেন্ট, এটা ভালো করে পড়লেন। তারপরে এখানে কি আছে? কি রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ, মেজর চ্যালেঞ্জেস ফেসিং পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ, তারপরে ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস ইন বাংলাদেশ। এই যা আছে এর ভিতর থেকে কিছু পাবেন। তাহলে ডেফিনেশনটা ফার্স্ট স্লাইডে যেটা আছে ওখান থেকে যতটুকু একজনের ডেফিনেশন মুখস্থ করে নিজের মতো করে লিখলেন। তারপরে কি রোল অফ পলিটিক্যাল পার্টিস, আর হচ্ছে চ্যালেঞ্জ ফেসিং পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ।
একটু করলে চলবে, 1 2 3 পড়েন, দেখেন কি হয়। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কনস্টিটিউশন আছেন লাস্ট টাইম। আপনাদের কত মার্কসের পরীক্ষা হবে? স্যার 30 মার্কস। 30 মার্কস। 30 মার্কস তো হয়েই গেল। তাহলে স্যার আর পড়া লাগবে না। এখানে কি কি আছে দেখেন, কি কি আছে এখানে দেখেন। কনস্টিটিউশন, কনস্টিটিউশনের ডেফিনেশন দেওয়া আছে, এটা পড়বেন। দ্য মেনশন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ পিপল অফ বাংলাদেশ, তারপরে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর কি আছে, গুড কনস্টিটিউশন, মেজর ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এসেনশিয়াল অফ গুড কনস্টিটিউশন, প্রেজেন্ট ওয়ার্ল্ড, এটার দরকার নাই। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিটেন, হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, 3 নম্বর। ফান্ডামেন্টাল রাইটস অফ পিপল অফ বাংলাদেশ, 2 নম্বর, 1 2 3। কনস্টিটিউশন স্যার আমাদের তো পাঁচটা অধ্যায় পড়ানো হয়েছে স্যার। আমাদের পাঁচটা। পাঁচটা অধ্যায় থেকে কি আসবে প্রশ্ন? 5টা অধ্যায় পড়ানো হয় নাই, 5টা লেকচার দেওয়া হয়েছে, তার ভিতরে 1 এবং 2 নম্বর লেকচার একই জিনিস, মানে কনস্টিটিউশন। তার মানে কনস্টিটিউশনের 1 লেকচার অথবা 2 লেকচার, 2, এই দুইটার ভিতর থেকে একটাই এক সেট কোশ্চেন থাকবে। কনস্টিটিউশনের 1 নম্বর লেকচার এবং 2 নম্বর লেকচার থেকে এক সেট কোশ্চেন থাকবে। ঠিক আছে? আর বাকি প্রত্যেক লেকচার থেকে এক সেট করে। তো লিখবেন তিনটা লিখবেন, হয়তো 4 সেট বা 5 সেট কোশ্চেন থাকবে আর কি। ওকে? এক এক সেট কি স্যার, এক এক সেট কি 10 মার্কস স্যার? এক এক সেট 10 মার্কস। স্যার আপনি আচ্ছা। যেভাবে পড়াইলেন মোটামুটি এইভাবে থেকে আসলে পারা যাবে স্যার। আর একটু কঠিন আছে স্যার, এই আর কি। কঠিন তো দুনিয়ার সবই কঠিন, তাই না? এখন একটু প্র্যাকটিস করলে তো হয়। আচ্ছা, এখানে আর কি দেখবেন, মেজর ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অ্যামেন্ডমেন্ট পড়তে হবে না। 6 নম্বর দেখেন, 1 2 3, তারপরে হচ্ছে 5 6। আর 1 নম্বরে দেখি কি আছে কোশ্চেন। এক নম্বরের কোশ্চেন আছে কে? 3 নম্বর পড়েন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। স্যার 3 নাম্বার স্যার। মেইন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তো এখান থেকে তো আর 4 5 হয়তো ওই সেকেন্ড লেকচারের মধ্যে চলে গেছে। হোয়াট আর দ্য এসেনশিয়াল ফর মেকিং এ গুড কনস্টিটিউশন, ঠিক আছে, এটাই হইলে চলবে। স্যার এই ক্লাসের প্রেজেন্ট কি কাউন্ট করবেন? প্রেজেন্ট কাউন্ট, আপনারা তো আসেন সবাই 20 22 জন যারা নিয়মিত আসেন, তারা তো সমস্যা নেই আমার সাথে। এটা তো হারাই গেল, তাদের নিয়ে তো সমস্যা নেই, আছে? না স্যার। ইয়েস। তো আচ্ছা, আমাদের টাইম আছে কতটুকু আর? স্যার টাইম তো আমাদের ইনফিনিটি ভাবে রয়েছে, আপনি যত সময় সম্ভব সে তত সময় করান। না, এই লিংকের টাইম আর কি। আর দরকার নাই, আপনারা যেহেতু পরীক্ষা দেবেন, মাথা
হ্যাং হয়ে যাবে। আমার পরীক্ষার প্রিপারেশন এই যেভাবে বললাম, এই ৫ টা শিটে যেভাবে বললাম সেভাবে আপনারা প্রিপারেশন নেন। পরীক্ষার হলে গিয়ে টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ। আমি সেভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছি। গাইডলাইন যারা ফলো করবেন, একটু পড়ালেখা করেন, আ তাহলে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন বা এই লেকচার রিলেটেড আ কোনো কিছু থাকলে আমরা অল্প কিছুক্ষণ, এখানে আমাদের টাইম দেখাচ্ছে 15 মিনিটস। আমরা ৫-৭ মিনিট কন্টিনিউ করে স্যার এই যে ক্লাস ক্লোজ করব। লেকচারগুলো আপনি এই যে প্রথম থেকে যে 5টা লেকচার এই মিড টার্ম চলে গেল, এরপরে তার এই লেকচারগুলো নেই, এবার আবার নিউ লেকচারগুলো আপনি দেবেন, তারপর থেকে সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের সেমিস্টার ফাইনাল হবে, তাই তো স্যার? হ্যাঁ, যে ৫টা হয়ে যাচ্ছে এই ৫টার উপরে আর পরবর্তী কোনো পরীক্ষা হবে না। জি শুধু পরীক্ষা হবে কি, আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টটা আর আরেকটা হচ্ছে কি বলে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট। তো সেই ক্লাস টেস্টও আমি মনে করছি যে ৬ষ্ঠ নম্বর যে লেকচারটা আছে সেই লেকচারের উপরে ক্লাস টেস্টটা নেব। কারণ যে যেটা পড়া হয়ে যাচ্ছে এটার উপরে আর ক্লাস টেস্ট নেব না। কারণ যেহেতু আ ১২টা ক্লাস নেওয়ার কথা, ১৪টা নেব, তাহলে আমার এখানে আরো ২টা এর ভিতরে ইনক্লুড হয়ে যাচ্ছে। সেটার উপরে ক্লাস টেস্ট নিব বা প্রেজেন্টেশন নেব। তাছাড়া আর এখানে যেগুলো পড়া হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আর আপনাদেরকে প্যারা দেওয়ার কোনো যুক্তি নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসলে 5টা চ্যাপ্টার থেকে 5টা মানে 5 সেট আসবে, 3 সেট লিখতে হবে। ৩ সেট লিখতে হবে। আর এখন এইভাবেই আ ঠিক করা আরকি যে ৩ সেট কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করবেন। সেখানে ৪ সেটও কোয়েশ্চেন থাকতে পারে, ৫ সেটও কোয়েশ্চেন থাকতে পারে। এটা ডিপেন্ড করবে পরীক্ষা কমিটি কিভাবে সিদ্ধান্ত নেবে সেটার উপরে। জি স্যার। এই। ওকে, আর কারোর কোনো আপনারা আজকে যারা অ্যাটেন্ড করছেন, অবশ্য আমার গুগল মিটে এখানে অ্যাটেন্ডেন্স শিট থাকবে, কিন্তু এটা অ্যাটেন্ডেন্স শিট বের করলে সব পাওয়া যাবে কারা অ্যাটেন্ড করেছেন। তারপরেও আপনারা আপনাদের যে রোল নম্বর অনুযায়ী আপনারা একটা তালিকা রাখবেন। নেক্সট আমাকে দিয়ে দিলে আমি সেভাবে কাউন্ট করে নেব। আপনাদের এই বাংলাদেশ স্টাডিজের পরীক্ষার রুটিন তো মনে হয় পেয়েছেন। তাই এই পরীক্ষাটা কয় তারিখে? স্যার এই পরীক্ষাটা স্যার 11 তারিখে মেবি স্যার। কিন্তু স্যার আর একটা কথা হচ্ছে যে মানে সিনিয়ররা বলতেছে যে পরীক্ষা এক্সাম হয়তো পিছাইতে পারে, মানে 1 সপ্তাহের মতো। মানে সব সেমিস্টারের সাথে কথাবার্তা বলে সবাই বলে যে প্রপারলি তো ক্লাস হয়নি, সেই অনুযায়ী মানে একটু পিছাইতে পারে। এখন এটা শিওর না, এটা বড় ভাইদের উপরে ডিপেন্ড করতেছে। তারা সব সেমিস্টারের সাথে কথা বলে, মানে সব সেকশনের সাথে, তারপরে সব সেকশন যদি চায় যে এক্সাম পিছানো হবে, তখন সেই অনুযায়ী স্যারদের সাথে কথা বলে 1 সপ্তাহের মতো পিছাইতে পারে স্যার। এটা আর কি মোটামুটি জানি যে ততটুকু।